আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পদার্থবিজ্ঞান প্রথমপত্র পঞ্চম অধ্যায় কাজ, শক্তি ও ক্ষমতা। তো এই অধ্যায়ে আজকে আমরা আলোচনা করব সরল দোলকের যে অংশটা সেটা নিয়ে। সরল দোলকের ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা এই অংশটা, এবং সরল দোলকের অন্য আরেকটা টপিক আছে যেটা অষ্টম অধ্যায়ে আছে। সরল দোলকটা মূলত পঞ্চম অধ্যায় এবং অষ্টম অধ্যায় দুইটা অধ্যায়ের মধ্যে সরল দোলকের অংশটা আছে। তো আমরা আজকে এই সরল দোলক নিয়ে আলোচনা করব। তো আমাদেরকে শুরুতেই জানতে হবে যে সরল দোলকটা কি। সরল দোলক হওয়ার জন্য প্রথমে লাগবে একটা সুতা লাগবে আর একটা বব লাগবে। তো যেমন মনে করো এটা হলো একটা সরল দোলক, এই হলো একটা সরল দোলক, এই যে এই হলো একটা সরল দোলক। এখন এই সরল দোলকের মধ্যে এই যে এই সরল দোলকের মধ্যে এটা হলো সুতা আর এটা হলো বব। আচ্ছা, এই ববটা হতে হবে ক্ষুদ্র, তারপরে এটা হতে হবে আয়তনহীন এবং ভারী, অর্থাৎ ভারী ক্ষুদ্র আয়তনহীন একটা বব। আর সুতাটা হবে পাকহীন, নমনীয়, অপ্রসারণশীল, ওজনহীন একটা সুতা। যেহেতু ওজনহীন বলছে, তো এমন কোনো সুতাই আমাদের পৃথিবীতে নাই যেটা একেবারেই ওজনহীন। অর্থাৎ এখানে সরল দোলকের যে বৈশিষ্ট্যগুলির কথা বলা হয়েছে, প্রকৃতিতে একেবারেই 100% এরকম বৈশিষ্ট্য মানে বৈশিষ্ট্য সমর্থন করে এমন কোনো সরল দোলক প্রকৃতিতে নেই। আমাদের অঙ্কের সুবিধার জন্য এটাকে সরল দোলক হিসাবে বিবেচনা করা হয়। আর একটা কন্ডিশন হচ্ছে, এই যে এটা যখন দুলবে, এখান থেকে যখন এভাবে দুলবে, এই কৌণিক বিস্তারটা 4 ডিগ্রির মধ্যে হতে হবে। তাহলে দেখো, কৌণিক বিস্তার 4 ডিগ্রির মধ্যে হতে হবে। এখানে যে সুতাটা আছে সেটা ওজনহীন হতে হবে, ববটা এখানে আয়তনহীন হতে হবে, এটা পাকহীন, অপ্রসারণশীল একটা সুতা হতে হবে। যেহেতু এই সকল বৈশিষ্ট্য কোনো বস্তুই সমর্থন করে না, অতএব প্রকৃতিতে কোনো আদর্শ সরল দোলক নেই। যেটা ধরা হয় সেটা অঙ্কের সুবিধার জন্য বা সমাধানের সুবিধার জন্য আমরা এটাকে সরল দোলক হিসাবে বিবেচনা করি। তো একটা সরল দোলক কীভাবে দোল দেয়, যেমন মনে করো এই যদি একটা সরল দোলক হয়, এটা হলো তার সাম্যাবস্থা, এটা হলো সাম্যাবস্থা। এখন এইটাকে ববটাকে আমরা যখন টেনে এইখানে নিয়ে যাব, তখন এটা হবে তার সর্বোচ্চ অবস্থা। এখন এইখান থেকে যখন আমরা ছেড়ে দিব, তখন এই যে এটা এভাবে নিচের দিকে নামবে, আস্তে 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 এই সাম্যাবস্থায় আসবে। আসার পর আবার ববটা আস্তে 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 উপরে উঠবে। এইভাবে এই যে সরল দোলকটা এইভাবে এইভাবে দুলতে থাকে। তাহলে দেখা গেল এটা হলো সাম্যাবস্থা, এটা হলো সর্বোচ্চ অবস্থা, আবার এটাও হলো তার সর্বোচ্চ অবস্থা। আসো আমরা চিত্রের সাহায্যে একটু বিশ্লেষণ করি। এখানে এই উ বিন্দু হলো ঝুলন বিন্দু। এই যে উ বিন্দু থেকে আমরা সুতাটাকে ঝুলানো হলো, এখানে উ বিন্দু হলো ঝুলন বিন্দু, আর উ এ হলো সাম্যাবস্থা, উ এ হলো সাম্যাবস্থা, উ বি হলো সর্বোচ্চ অবস্থা, আবার এইখানেও উ সি হলো সর্বোচ্চ অবস্থা। একটা সরল দোলক, এই যে সরল দোলক সাম্যাবস্থান থেকে ডানে যতটুকু যায়, এখানে নিয়ে ছেড়ে দিলে ডানে যতটুকু যাবে ঠিক বামেও ঠিক ততটুকু যাবে। অর্থাৎ এখানে বি বিন্দু যদি সর্বোচ্চ অবস্থা হয়, সি বিন্দু একই সরণে সর্বোচ্চ অবস্থা হবে। তাহলে খেয়াল করো, এই যে সরল দোলকটা এখান থেকে যখন আমরা এখানে নিয়ে ছেড়ে দিব এটাকে, এইখানে তার ব্যাগ হবে 0, অর্থাৎ বি বিন্দুতে ব্যাগ 0, বি বিন্দুতে ব্যাগের মান 0। বি বিন্দুতে যদি ব্যাগ 0 হয়, বি বিন্দুতে গতিশক্তি 0, অর্থাৎ ইকে ইকুয়াল 0। এখন খেয়াল করো বি বিন্দুতে তার উচ্চতা আছে কিনা। বি বিন্দুতে ব্যাগ 0, বিদায় গতিশক্তি 0। এখন এ থেকে বি বিন্দু তার উচ্চতা আছে, এই উচ্চতা বা সরণ এটা হলো সর্বোচ্চ। তাইলে এখানে যদি উচ্চতা সর্বোচ্চ হয়, এইচ হবে ম্যাক্সিমাম। এর যদি ম্যাক্সিমাম হয়, বিয়োগ শক্তি হবে সর্বোচ্চ, অর্থাৎ ইপি ইকুয়াল ম্যাক্সিমাম। খেয়াল করো, বি বিন্দুতে ব্যাগ 0, বিদায় গতিশক্তি 0। বি বিন্দুতে সাম্যাবস্থা থেকে উচ্চতা সর্বোচ্চ, বিদায় বিয়োগ শক্তি সর্বোচ্চ। এখন এই বস্তু, অর্থাৎ এই যে ববটা যখন বি বিন্দু থেকে আস্তে আস্তে নিচের দিকে নামবে, তার বেগ তত বাড়বে, অর্থাৎ বেগ যত বাড়বে তার গতিশক্তিও তত বাড়বে। বাড়তে 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 এই বিন্দুতে আসলো, এই বিন্দুতে তার বেগ হলো সর্বোচ্চ, অর্থাৎ ভি ইকুয়াল ম্যাক্সিমাম। এখানে বেগ যদি সর্বোচ্চ হয়, গতিশক্তি হবে সর্বোচ্চ। আচ্ছা, গতিশক্তি হবে সর্বোচ্চ। আচ্ছা, এখন আসো এ বিন্দুতে, অর্থাৎ সে তার কোথায় ফিরে আসছে, সে তার সাম্যাবস্থায় ফিরে আসছে। আমরা জানি কোনো বস্তু যখন তার সাম্যাবস্থায় ফিরে আসে, তখন তার উচ্চতা অর্থাৎ এইচ এর মান হয় 0, অর্থাৎ এ বিন্দুতে এইচ এর মান 0, এখানে এইচ ইকুয়াল 0। এ বিন্দুতে এইচ যদি 0 হয়,
ইপি ইকুয়াল 0। অর্থাৎ খেয়াল করো বি বিন্দুতে বেগ শূন্য বিধায় গতিশক্তি শূন্য, উচ্চতা সর্বোচ্চ বিধায় বিভব শক্তি সর্বোচ্চ। আবার এ বিন্দুতে বেগ সর্বোচ্চ বিধায় গতিশক্তি সর্বোচ্চ, উচ্চতা শূন্য বিধায় বিভব শক্তি সর্বনিম্ন বা শূন্য। যখনই ববটা এ বিন্দু অতিক্রম করবে, এই যে যখনই ববটা এ বিন্দু অতিক্রম করতেছে তখনই বেগের মান আবার কমতেছে, কমতে 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 যখন এটা সি বিন্দুতে গেল, সি বিন্দুতে আবার বেগ শূন্য, সি বিন্দুতে আবার বেগ শূন্য। বেগ শূন্য হলে গতিশক্তি শূন্য। আচ্ছা, সি বিন্দুতে আবার এখানে তার উচ্চতা সর্বোচ্চ, উচ্চতা যদি সর্বোচ্চ হয় তাহলে তার বিভব শক্তিও সর্বোচ্চ, ইপি ইকুয়াল ম্যাক্সিমাম। তাহলে খেয়াল করো বি বিন্দু এখানে সর্বোচ্চ বিন্দু, সি বিন্দু এখানে সর্বোচ্চ বিন্দু, তার মানে কি দাঁড়ালো, বি বিন্দু এবং সি বিন্দুর একই বৈশিষ্ট্য। আর এ বিন্দুর বৈশিষ্ট্য হলো বি বিন্দু এবং সি বিন্দুর উল্টা অর্থাৎ বিপরীত। তাহলে দেখা গেল যেখানে বেগ সর্বনিম্ন সেখানে গতিশক্তি সর্বনিম্ন, যেখানে উচ্চতা সর্বোচ্চ সেখানে বিভব শক্তি সর্বোচ্চ। আবার এখানে বেগ সর্বোচ্চ বিধায় গতিশক্তি সর্বোচ্চ, উচ্চতা সর্বনিম্ন বিধায় বিভব শক্তি সর্বনিম্ন। এখন আসো এ থেকে বি বিন্দুর উচ্চতা কত, এ থেকে বি বিন্দুর উচ্চতা কত। আমরা যদি এখানে একটা লম্বটা নিই, তাহলে এটাকে দিলাম পি বিন্দু, তাহলে এ থেকে বি বিন্দুর উচ্চতা, এ থেকে বি বিন্দুর উচ্চতা হলো এপি। এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করো, আমাদের অঙ্ক করার সময় এই বিষয়টাই খুব বেশি বেশি কাজে লাগবে। এ থেকে বি বিন্দুর উচ্চতা বা সরণ হলো এপি। আচ্ছা, এখন সরল দোলকের আমি এখানে তিনটা অবস্থান দেখালাম, এ বি সি। আমি তো এখানে অন্য আরেকটা অবস্থান নিতে পারি, যেমন এই যে এ ডি একটা অবস্থান নিতে পারি, এটাকে নাম দিলাম আমরা ডি বিন্দু। তাহলে এখানে যদি আমরা একটা লম্বটা নিই, এটা হলো কিউ। এ থেকে ডি এর উচ্চতা কত, এ থেকে ডি এর উচ্চতা হলো এ কিউ। আবার বলতেছি আমি, এ থেকে বি এর উচ্চতা হলো এপি, এ থেকে ডি এর উচ্চতা হলো এ কিউ, এবং বি থেকে ডি এর উচ্চতা, এই যে বি থেকে ডি এর উচ্চতা হলো পি কিউ। তাহলে এ থেকে বি এর উচ্চতা এপি, এ থেকে ডি এর উচ্চতা এ কিউ, এবং বি থেকে ডি এর উচ্চতা হলো পি কিউ। আমরা এই উচ্চতাটা আমরা যখন সৃজনশীল সমাধান করব তখন এই উচ্চতাটা খুব বেশি বেশি কাজে আসবে, এবং তোমরা ভুল করো পরীক্ষার হলে এই জায়গাটার মধ্যে বেশি বেশি ভুল করো। অতএব এটা খুব ভালোভাবে এটা মনোযোগ দিয়ে দেখো। তাহলে দেখা গেল এখান থেকে আমরা বেগ পেলাম, গতিশক্তি পেলাম, উচ্চতা পেলাম, বিভব শক্তি পেলাম, এবং এখানে কোন বিন্দু থেকে কোন বিন্দুর উচ্চতা কত সেটা আমরা বের করতে পারছি। আরেকটা বিষয় হলো এখানে কার্যকরী দৈর্ঘ্য। সরল দোলকের ক্ষেত্রে সুতার দৈর্ঘ্য আর ববের ব্যাসার্ধ মিলে হলো কার্যকরী দৈর্ঘ্য। তো কার্যকরী দৈর্ঘ্যকে ক্যাপিটাল এল দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল এল ইকুয়াল স্মল এল প্লাস স্মল আর। এই ক্যাপিটাল এল হলো কার্যকরী দৈর্ঘ্য, এই স্মল এল হলো সুতার দৈর্ঘ্য, এই আর হলো স্মল আর হলো এই বব বা পিণ্ডের এটা ব্যাসার্ধ, এই দুইটার সমষ্টি হলো কার্যকরী দৈর্ঘ্য। তো এখান থেকে আমরা যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতার যে সৃজনশীলগুলি আছে সেগুলি আমরা এখান থেকে সমাধান করতে পারি। এটার আরেকটা অংশ আছে এই ক্ষেত্রে, যেমন আমি এখানে একটা সরল দোলকের এক পাশ আমি এখানে অঙ্কন করছি। এখানে খেয়াল করো এই ববটার একটা ভর আছে, ববটার একটা ভর আছে, অতএব তার ওজন আছে। আমরা জানি ওজন কাজ করে খাড়া নিচের দিকে, তার মানে এই ববের ওজন কাজ করবে এই যে খাড়া নিচের দিকে mg। এই ববের ওজন এই কাজ করতেছে খাড়া নিচের দিকে। এখন খেয়াল করো এটা যদি আমি নাম দিই ও বিন্দু, এটা দিলাম এ বিন্দু, এটা দিলাম আমরা বি বিন্দু। এই ওজন এখন এটা যেহেতু তির্যকভাবে কাজ করতেছে অর্থাৎ তার এখন দুইটা উপাংশ চলে আসবে। আমরা যদি বিবেচনা করি এটা একটা উপাংশ, আবার এই যে লম্ব বরাবর এটা একটা উপাংশ। এখন খেয়াল করো এখানে এই যে সরল দোলকটা এই হলো সাম্য অবস্থা, এখান থেকে সে যত কৌণিক সরণ হচ্ছে তাহলে কোণ সৃষ্টি করতেছে কার সাথে, এখানে উল্লম্বের সাথে। খেয়াল করো এইখানে কোণ সৃষ্টি করতেছে থিটা। তাহলে প্রথমে সাম্য অবস্থায় ছিল উ অবস্থায়, এখন গেল উবি অবস্থায়। তাহলে এই যখন বি বিন্দুতে গেল কৌণিক সরণ হলো কত, থিটা। তাহলে এটা যদি থিটা হয়, এই কোণ যদি থিটা হয়, এই কোণও থিটা হবে, এই যেটাও থিটা হবে। আচ্ছা, তো আমরা জানি যে বাহুর সাথে কোণ সৃষ্টি করে সেই বাহুর উপাংশটা হবে কসের উপাংশ। তাহলে এই উপাংশটা হবে কসের উপাংশ mg cos থিটা। তাহলে এটা হবে কসের উপাংশ, এই উপাংশটা হবে সাইনের উপাংশ mg sin থিটা। খেয়াল করো এই যে বক্তার ওজন কাজ করতেছে খাড়া নিচের দিকে, এই ওজনের তখন দুইটি উপাংশ, একটা হলো mg cos থিটা, একটা হলো mg sin থিটা। এই mg cos থিটা ক্রিয়াশীল এই দিক বরাবর,
এখন এই যে ববটা যে ঝুলতেছে বা দুলতেছে কার সাহায্যে, সুতার সাহায্যে। এখানে একটা সুতার একটা টান কাজ করতেছে, সুতাটা টেনে ববটাকে ধরে রাখতেছে। এই সুতার টান কাজ করে এইদিকে, অর্থাৎ সুতার টান কাজ করতেছে এইদিকে। তাহলে দেখো, যেহেতু ববটা এখনো দুলতেছে, ববটা যে সুতাটা যেহেতু ছিঁড়ে যায় নাই, অতএব তারা সাম্য অবস্থায় আছে, অর্থাৎ টি ইকুয়াল mg cos থিটা, টি ইকুয়াল mg cos থিটা। তার মানে এইটি কি, এইটি হলো সুতার টান, সুতার টান টি ইকুয়াল mg cos থিটা। যখন আমাদেরকে সুতার টান বের করতে বলবে তখন আমার সমীকরণ হবে টি ইকুয়াল mg cos থিটা। এখন আসো, mg sin থিটা কোন দিকে ক্রিয়াশীল? mg sin থিটা এই বিন্দুর দিকে, অর্থাৎ সাম্যাবস্থার দিকে ক্রিয়াশীল। সাম্যাবস্থার দিকে ক্রিয়াশীল বল F ইকুয়াল হবে mg sin থিটা। এই 24টা দিয়ে অঙ্ক আসে অষ্টম অধ্যায়ে। তাহলে কি দাঁড়ালো বিষয়টা, সুতার টান যদি বলে তাহলে হবে টি ইকুয়াল mg cos থিটা। আর যদি ক্রিয়াশীল বল, সাম্যাবস্থার দিকে ক্রিয়াশীল বল বা সাম্যবিন্দুর দিকে ক্রিয়াশীল বল বের করতে বলে তখন F ইকুয়াল mg sin থিটা। তো আমরা এই দুইটা টপিক্সের উপর কাজ করে আমরা এখন দুইটা সৃজনশীল করার চেষ্টা করব। আসো শুরু করি। আমাদের প্রথম সৃজনশীলটা হলো রাজশাহী বোর্ড 15 সাল সরল দোলকের উপর। এখানে একটা চিত্র দেওয়া আছে, আচ্ছা। তো এইখানে বলা হলো যে উদ্দীপকে 0.02 কেজি ভরের একটি বস্তু ও বিন্দু থেকে 1 মিটার লম্বা সুতার সাহায্যে ঝুলানো হলো। এ বিন্দু সর্বোচ্চ বিস্তার নির্দেশ করে। এই এ বিন্দু সর্বোচ্চ বিস্তার নির্দেশ করে যা ও বিন্দুতে 30 ডিগ্রি কোণ সৃষ্টি করে। দেখো এখানে উসি সাম্যাবস্থা, উসি হলো সাম্যাবস্থা আর উএ হলো সর্বোচ্চ অবস্থা, উবি হলো যে কোনো একটা অবস্থা। এই যে উএ যখন সরল দোলকটা উএ অবস্থানে থাকে তখন উল্লম্বের সাথে 30 ডিগ্রি কোণ সৃষ্টি করে, আর যখন সরল দোলকটা উবি অবস্থানে থাকে তখন সে উল্লম্বের সাথে 15 ডিগ্রি কোণ সৃষ্টি করে। এখানে কিন্তু দুইটা কোণ, যখন বি বিন্দুতে থাকে তখন 15 ডিগ্রি, যখন এ বিন্দুতে থাকে তখন 30 ডিগ্রি কোণ সৃষ্টি করে। তো এখানে আচ্ছা, এটিকে এ বিন্দু পর্যন্ত টেনে ছেড়ে দেওয়া হলো, এটি দুলতে শুরু করলো। তো এ বিন্দুতে নিয়ে এটাকে ছেড়ে দেওয়া হলো, আবার এটা এভাবে এভাবে দুলতে দেওয়া হলো। এটা সরল দোলকের শুধু একটা অংশ দেখানো হয়েছে, এক পাশ দেখানো হয়েছে, এই পাশটা দেখানো হয় নাই। এখানে এটা হলো আমাদের রাজশাহী বোর্ড 15 সালের প্রশ্ন, রাজশাহী বোর্ড 15 সালের প্রশ্ন। খেয়াল করো এখানে ববের ভর দেওয়া আছে, ববের ভর দেওয়া আছে হচ্ছে m ইকুয়াল 0.02 কেজি ববের ভর দেওয়া আছে। এটা ও বিন্দু থেকে 1 মিটার লম্বা সুতার সাহায্যে ঝুলানো হলো। আচ্ছা, সুতার দৈর্ঘ্য দেওয়া আছে এখানে। আচ্ছা, এরপরে আমাদের প্রশ্নে কি বললো, গতে আমাদের প্রশ্নে বললো যে বি বিন্দুতে গোলকটির গতিশক্তি কত। বি বিন্দুতে, অর্থাৎ এই যে বি বিন্দুতে আমরা জানি এ বিন্দুতে তার বেগ শূন্য বিধায় গতিশক্তি শূন্য। বস্তু আস্তে আস্তে পিণ্ডটা বা ববটা আস্তে আস্তে নিচের দিকে নামলে তার বেগ বাড়বে, বেগ বাড়লে তার গতিশক্তি বাড়বে। এখন দেখো বলতেছে আমাদেরকে বি বিন্দুতে তার গতিশক্তি কত। তো আমরা জানি কি গতিশক্তির সমীকরণ হলো E ইকুয়াল হাফ অফ mv স্কয়ার, E ইকুয়াল হাফ অফ mv স্কয়ার। আমাদেরকে বের করতে বলছে কি গতিশক্তির সমীকরণ, অর্থাৎ গতিশক্তি কত বের করতে বলছে। গতে আমাদেরকে বের করতে বলছে গতিশক্তি কত। তাহলে আমরা যদি লিখি যে E ইকুয়াল হাফ অফ mv স্কয়ার, E ইকুয়াল হাফ অফ mv স্কয়ার। এখন আমাদের কাছে m এর মান আছে, আমাদের কাছে কিন্তু v এর মান নাই। এই v এর মান আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি হাফ অফ mv স্কয়ার ইকুয়াল হলো u স্কয়ার প্লাস 2gh। এখন দেখো এই যে এ বিন্দুতে তার আদিবেগ কত, এ বিন্দুতে তার আদিবেগ হলো 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কত, হাফ অফ m, আদিবেগ হলো 0 প্লাস 2gh। এখন প্রশ্ন হলো এই h টা কার h, এই h এর মান কত, এই h এর মান কি আমাদের কাছে আছে কিনা, এই h এর মান আমাদেরকে বের করতে হবে। খেয়াল করো এই h এর মান যদি আমরা বের করি, এখন দেখো এই h টা কার h,
আমরা সাধারণত বলি যে গতিশক্তির এস নির্ণয় করা হয় সর্বোচ্চ বিন্দু থেকে, বিভব শক্তির এস নির্ণয় করা হয় সর্বনিম্ন বিন্দু থেকে। যেহেতু এটা হলো গতিশক্তির এস, এই এসটা আসলে গতিশক্তি থেকে, অতএব এই এসটা হবে গতিশক্তির এস। গতিশক্তির এস নির্ণয় করা হবে সর্বোচ্চ বিন্দু থেকে, আর বিভব শক্তির এস নির্ণয় করা হবে সর্বনিম্ন বিন্দু থেকে। আমার সর্বোচ্চ বিন্দু হলো এ বিন্দু, নির্ণয় করতেছে আমি কোন বিন্দুতে? বি বিন্দুতে। আমি যদি এখানে একটা লম্ব টানি, এটাকে দিলাম পি, এখানে যদি আমি একটা লম্ব টানি, এটাকে দিলাম আমি কিউ। তাহলে খেয়াল করো আমরা কোন বিন্দুতে নির্ণয় করব? আমরা বি বিন্দুতে নির্ণয় করব। এই বি বিন্দুতে কি নির্ণয় করব? গতিশক্তি নির্ণয় করব। তাহলে এই এসটা কার এস? এই এসটা আসলে গতিশক্তি থেকে, তার মানে এই এসটা হলো গতিশক্তির এস। এখন আমাদের কাছে কিন্তু এই এসটার মান নেই। আমরা জানি গতিশক্তির এস নির্ণয় করা হয় সর্বোচ্চ বিন্দু থেকে, বিভব শক্তির এস নির্ণয় করা হয় সর্বনিম্ন বিন্দু থেকে। আমার সর্বোচ্চ বিন্দু হলো এ বিন্দু, নির্ণয় করব আমি বি বিন্দুতে। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব হলো পি কিউ। এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব হলো পি কিউ। তাহলে এখানে আমরা লিখতে পারি হাফ অফ এম ইন্টু 2 ইন্টু জি ইন্টু এই এইচ এর মান, অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব হলো পি কিউ। এখন আমরা এখান থেকে কার মান বের করব? এখন আমরা এখান থেকে পি কিউ এর মান বের করব। এই যে আমাদের কাছে এম এর মান আছে, জি এর মান জানি, এখন আমরা এখান থেকে পি কিউ এর মান বের করব, অর্থাৎ এই অংশটার মান বের করব। খেয়াল করো এই যে পি কিউ। আচ্ছা, এই যে পি কিউর মানটা আমরা বের করব, আমাদের কাছে আমরা যদি এভাবে লিখি যে পি কিউ ইকুয়াল কি লেখা যায়? পি কিউ ইকুয়াল লেখা যায় ও কিউ মাইনাস ওপি। এই যে পি কিউ, অর্থাৎ আমি যদি ও কিউ থেকে আমি যদি ওপি বাদ দেই তাহলে আমি পাবো পি কিউ। এখন খেয়াল করো আমাদের কাছে ও কিউ নাই, আবার আমাদের কাছে ওপি নাই। আমাদের কাছে ও কিউ নাই, আমাদের কাছে ওপি নেই। এখন এখান থেকে আমরা ও কিউ বের করতে হবে, আমাদের ওপি বের করতে হবে। এই দুইটা মান যদি বের করতে পারি, এই দুইটা মান এখানে বসালে পি কিউর মানটা বের করতে পারবো। এই পি কিউর মান নিয়ে এখানে বসালে আমরা গতিশক্তির মান বের করতে পারবো। এখন আসো আমরা ও কিউ বের করি। খেয়াল করো ও কিউ বি একটা ত্রিভুজ দেখা যায়, ও কিউ বি। তাহলে দেখা যায় ত্রিভুজ ও কিউ বি হতে পারে, অর্থাৎ ত্রিভুজ ও কিউ বি এটা যদি কোণ, আচ্ছা ত্রিভুজ ও কিউ বি, এখানে কিউ ও বি কত কোণ সৃষ্টি করলো? 15 ডিগ্রি কোণ সৃষ্টি করলো। তাহলে এটা যদি কোণ হয়, এই কিউ বি বাহুটা হবে, এটা হবে লম্ব, এই যে ও কিউ বাহুটা হবে ভূমি, আর ও বি বাহুটা হবে অতিভুজ। তাহলে মানে এটা হলো লম্ব, এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ। খেয়াল করো আমাদের কাছে ওবি, আমাদের এখানে কিন্তু সুতার দৈর্ঘ্য দেওয়া ছিল 1 মিটার, অর্থাৎ আমাদের এখানে দেওয়া আছে কি ও এ ইকুয়াল ও বি ইকুয়াল ও সি ইকুয়াল 1 মিটার। এই যে মানটা দেওয়া আছে আমাদের কাছে, অর্থাৎ আমাদের কাছে কি দেওয়া আছে? আমাদের কাছে এখানে কোণের মান দেওয়া আছে, এরপরে আমাদের অতিভুজ দেওয়া আছে, আমাদেরকে ভূমি বের করতে হবে। তার মানে আমরা জানি এই ত্রিভুজ থেকে cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, অর্থাৎ cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে তো এখানে আমাদের, এটা যদি কোণ হয় এটা হলো লম্ব, এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ। তো আমাদের ভূমি বের করতে হবে, তার মানে ও কিউ। অতিভুজ কত আমাদের এখানে? অতিভুজ হলো এখানে ওবি, তাহলে এটা হবে ওবি। আর মানে আমরা এখান থেকে বের করতে পারি ও কিউ ইকুয়াল ওবি cos থিটা। তো ওবি কত? ওবি হলো 1 মিটার, এই যে শুরুতে দেওয়া আছে এখানে 1 মিটার। cos থিটার মান কত ডিগ্রি? থিটা হলো এই ক্ষেত্রে 15 ডিগ্রি, তাহলে এই দিলাম আমরা এখানে 15 ডিগ্রি। তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করে ও কিউর মান বের করতে পারি। তো আমাদের এখানে ও কিউর মান চলে আসলো কত? আমাদের এখানে ও কিউর মান চলে আসলো হচ্ছে 0.966। আচ্ছা 0.966 মিটার, এটা হলো আমাদের এখানে চলে আসলো ও কিউর মান। আচ্ছা cos 15 ডিগ্রি ইকুয়াল, ঠিক আছে। তাহলে খেয়াল করো এখানে ও কিউর মান চলে আসলো আমাদের এখানে 0.966 মিটার। তো এবার আমরা কার মান বের করব? এবার আমরা বের করব হচ্ছে উপির মান। উপির মান যখন বের করব, উপি কোন ক্ষেত্রে? ত্রিভুজ ওপিএ। খেয়াল করো ওপিএ এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা উপির মান বের করতে পারি। আর ওপিএ ত্রিভুজ কত ডিগ্রি কোণ সৃষ্টি করলো? 30 ডিগ্রি কোণ সৃষ্টি করলো। তো আমরা এখান থেকে আমরা ও কিউর মান কত পেলাম? 0.966। এখানে লিখতে পারি 0.966 মাইনাস। আচ্ছা এখন আমরা ত্রিভুজ পেলাম হচ্ছে ওপিএ, তাহলে ত্রিভুজ হবে ওপিএ ত্রিভুজের মধ্যে। তাহলে এটা যদি কোণ হয়, এটা লম্ব,
এই উপিটা হবে ভূমি আর উএ হবে অতিভুজ। তো আমার কাছে অতিভুজ আছে, আমাকে ভূমি বের করতে বলছে, তার মানে cos θ, তার মানে cos θ ইকুয়াল ভূমি বাই অতিভুজ। ভূমি হলো কত? উপি, তাহলে এটা হবে উপি, এটা হবে উপি। এই উপি আর এখানে আমার অতিভুজ হলো কত? উএ, তো এখানে এটা হবে উএ। আচ্ছা, তো আমাদের কাছে আমরা মান বের করব হচ্ছে উপির মান, তাহলে আমরা লিখতে পারি উপি ইকুয়াল উএ cos θ। তো উ এর মান কত? উ এর মান 1 মিটার শুরুতে দেওয়া আছে এটা, আর উ কিউ। এখন কোণের মান কত হবে? এই ক্ষেত্রে কোণ সৃষ্টি করে 30 ডিগ্রি, তাহলে এটা হবে cos 30 ডিগ্রি, এই যে cos 30 ডিগ্রি। তো আমরা এখান থেকে cos 30 ডিগ্রি বসালে মান চলে আসবে হচ্ছে কত? আচ্ছা, আমরা এখানে কার মান বের করছি? আমরা এটা মান বের করছি হচ্ছে উপির মান, এই যে উপির মান বের করছি আমরা এখানে। তাহলে আমাদের এখানে মান চলে আসবে cos 30 বসালে 0.866 মিটার, 0.866 মিটার। তো খেয়াল করো, আমরা উ কিউ পেলাম হচ্ছে 0.966 আর উপির মান পেলাম আমরা 0.866, তাহলে এটা হবে 0.866 মিটার। তাহলে এটা কার মান বের হলো? এটা বের হলো পি কিউর মান। তাহলে পি কিউ ইকুয়াল উ কিউ মাইনাস উপি। আমরা উ কিউর মান বের করছি, উপির মান বের করছি। আমরা যখন এখানে মান বসাবো তখন হবে 0.966 মাইনাস 0.866। তো এখান থেকে আমরা এই মান এখানে বসাই দিলে আমাদের যে মান চলে আসবে সেটাই হবে আমাদের গতিশক্তির মান। তাহলে আমরা যদি মান বসাই দেই তাহলে কি দাঁড়ায় বিষয়টা? তাহলে হাফ, ভর কত বলা হয়েছিল এখানে? আমাদের এখানে ভর বলা হয়েছিল 0.02, তাহলে 0.02 ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু, আচ্ছা পি কিউর মান, পি কিউ আমার সাথে ক্যালকুলেটর নাই, এটা সরাসরি বসাই দেই এখানে। 0.966 মাইনাস হলো 0.866, তাহলে আমরা এখানে হাফ বসালাম, এম বসালাম 2, জি এর মান 9.8, পি কিউর মান বসানো হলো উ কিউ মাইনাস উপি, তাহলে 0.966 মাইনাস 0.866। তো আমরা যখন এই মান বসাবো তখন আমরা ক্যালকুলেশন করে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে তাহলে পাবো হচ্ছে গতিশক্তির মান 0.0196 জুল। এটা হলো আমাদের গতিশক্তির মান। তো এইভাবে আমরা এখান থেকে গতিশক্তিটা বের করতে পারি। এই পি কিউটা আমরা বের করছি উ কিউ, এই যে উ কিউ মাইনাস উপি থেকে এই মানটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে আমরা এই মানটা বের করে সরাসরি আমরা এই মানটা এখানে বসাতে পারি, তাহলে অঙ্কটা এত বড় হবে না। তো আমরা এইভাবে আমরা বি বিন্দুতে গতিশক্তি বের করতে পারি। আবার আমরা চাইলে সি বিন্দুতে গতিশক্তি বের করতে পারি, কিন্তু এই বিন্দুতে গতিশক্তি 1 যেহেতু গতিশক্তি নাই, তার মানে আমরা যে কোনো বিন্দুতে আসলেই আমরা এখান থেকে গতিশক্তিটা বের করতে পারি। মাথায় রাখতে হবে উচ্চতা নির্ণয়ের সময় গতিশক্তির এসটা হয় সর্বোচ্চ বিন্দু থেকে, বিভব শক্তির এসটা হয় সর্বনিম্ন বিন্দু থেকে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন ঘ। ঘতে কি বললো? ঘতে বললো উদ্দীপকে ব্যবহৃত দোলকটির যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মেনে চলে কিনা তা গাণিতিক বিশ্লেষণের সাহায্যে ব্যাখ্যা দাও। তো এখানে আমার বিন্দু আছে 3টা, এ বি সি, 3টা বিন্দুতে আমরা মোট শক্তি অর্থাৎ যান্ত্রিক শক্তি নিত্যতা আমরা বের করব। তাহলে 3টা বিন্দুতে যদি যান্ত্রিক শক্তি নিত্যতা বের করতে চাই, 3টা বিন্দুতে গতি শক্তি বিভব শক্তি লাগবে, তাদের সমষ্টি লাগবে। যদি সমান হয় তাহলে মেনে চলে, যদি সমান না হয় তাহলে মেনে চলে না। তো আমরা শুরু করি প্রথমে এ বিন্দু থেকে। ঘ, এই বিন্দুতে যদি আমরা যান্ত্রিক শক্তি বের করতে চাই, ই এ অর্থাৎ এ বিন্দুতে যান্ত্রিক শক্তি ইকুয়াল ই কে এ প্লাস ই পি এ, অর্থাৎ এ বিন্দুতে যান্ত্রিক শক্তি ইকুয়াল এ বিন্দুতে গতি শক্তি প্লাস এ বিন্দুতে বিভব শক্তি। আমরা জানি শুরুতেই বলছিলাম এ বিন্দুতে বেগ শূন্য বিদায় গতি শক্তি শূন্য, এই যে শূন্য, ই পি এ। তাহলে এ বিন্দুতে বিভব শক্তি উচ্চতা আছে বিদায় বিভব শক্তি আছে, বিভব শক্তি হলো এম জি এইচ। এখন এই এইচটা কার এইচ? এই এইচটা হলো বিয়োগ শক্তির এইচ, এই এইচটা হলো বিয়োগ শক্তির এইচ। বিয়োগ শক্তির এইচ নির্ণয় করে সর্বনিম্ন বিন্দু থেকে, সর্বনিম্ন বিন্দু হলো সি বিন্দু, সি বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, সি বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হলো পিসি। তাহলে এটার মান লিখতে পারি আমরা এম জি এইচ এর মান হলো পিসি। আচ্ছা, এই যে পিসি, পিসির মান কিন্তু আমাদের কাছে নাই, আমাদের কাছে কিন্তু উপির মান আছে, এটা আমরা গতে বের করছিলাম, উপির মান আমরা বের করছিলাম গতে। তাহলে এই যে পিসির মান আমরা বের করতে পারি কিভাবে? mg ইনটু আমরা লিখতে পারি উসি,
ওসি মাইনাস উপি, ওসি মাইনাস উপি, অর্থাৎ আমি যদি এই ওসি থেকে, এই যে ওসি থেকে আমি যদি উপি এর মান বাদ দেই তাহলে আমরা মান পাবো পিসি এর মান পাবো। তো আমরা এখানে ওসি মাইনাস ওপি। আচ্ছা, এখন ওসির মান কত? আমরা গতে লিখছিলাম উ এ ইকুয়াল উ বি ইকুয়াল উ সি ইকুয়াল 1 মিটার, সূত্রগুলোতে দেওয়া ছিল। আচ্ছা, এরপরে আমরা উপির মান বের করছিলাম। উপির মান আমরা কত বের করছি? উপি হলো এখানে আমরা বের করছিলাম 0. এই যে উপি, উপি আমরা বের করছি হচ্ছে 0.866 মিটার। উপির মান আমরা বের করছি 0.866 মিটার, অর্থাৎ ত্রিভুজ UPA এটা 30 ডিগ্রি কোণ সৃষ্টি করে। এখান থেকে আমরা cos θ ইকুয়াল ভূমিবাহু ত্রিভুজ থেকে উপির মান বের করলাম 0.866। আচ্ছা, এখন 0.866 যে বের করলাম আমরা, এই মান এখানে বসাই দেব। তাহলে আমাদের m কত? আমাদের m ছিল 0.02, m হলো 0.02। তো m যদি 0.02 হয় তাহলে 0.02 ইনটু g এর মান হলো 9.8 ইনটু উসি। উসি কত? উসি এই হলো আমার উসি। এই উসির মান যদি আমি বসাই, উসির মান কত দেওয়া আছে? উসির মান দেওয়া আছে 1 মিটার। উপির মান, উপির মান কত? 0.866 মিটার। তো আমরা যদি এখানে এই মানগুলি যদি বসাই তাহলে আমাদের মান চলে আসবে কত? আমাদের মান চলে আসবে হচ্ছে সি বিন্দুতে মোট শক্তি 0.02। আচ্ছা, বি বিন্দুতে মোট শক্তি, তাহলে আমাদের এখানে মান চলে আসবে 0.0262 জুল, অর্থাৎ ইএ। এ বিন্দুতে আমরা কি বের করলাম? এখানে এ বিন্দুতে আমরা তার মোট শক্তিটা বের করতে পারছি, অর্থাৎ এখান থেকে 0.02 ইনটু 9.8, আর এই মান যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমার মান চলে আসবে 0.0262 জুল। এটা বের করছি আমরা কোন বিন্দুতে? এটা বের করছি আমরা এ বিন্দুতে। আচ্ছা, এখন আসো এ বিন্দুতে যেহেতু বের করছি, এখন আমরা বি বিন্দুতে বের করব। আচ্ছা, বি বিন্দুতে বের করার আগে সি বিন্দুতে বের করে ফেলি, যেহেতু এ বিন্দু আর সি বিন্দুটা একই রকম। তাহলে দেখো, এই যে সি, এখানে হবে সি, এখানে হবে সি। এখন খেয়াল করো, সি বিন্দুতে কে শূন্য? সি বিন্দুতে উচ্চতা শূন্য। উচ্চতা যদি শূন্য হয় তাহলে বিভব শক্তি শূন্য। সি বিন্দুতে কার মান সর্বোচ্চ? বেগের মান সর্বোচ্চ। বেগের মান যদি সর্বোচ্চ হয় গতি শক্তি হবে সর্বোচ্চ। তার মানে আমাদের এই লাইনটা একটু পরিবর্তন করতে হবে। সি বিন্দুতে কে শূন্য? সি বিন্দুতে উচ্চতা শূন্য। উচ্চতা শূন্য বিদায় এখানে আমাদের বিভব শক্তিটা শূন্য হবে। তাহলে দেখো ইকে, ইকে মানে হলো এখানে হাফ অফ এম ভি স্কয়ার, হাফ অফ এম ভি স্কয়ার। আচ্ছা, হাফ অফ এম ভি স্কয়ার হলে এখানে আমরা এটা দিব শূন্য। তাহলে দেখো সি বিন্দুতে কি শূন্য? সি বিন্দুতে হলো আমাদের উচ্চতা শূন্য। উচ্চতা শূন্য বিদায় বিভব শক্তি শূন্য। আর সি বিন্দুতে বেগ সর্বোচ্চ। বেগ যেহেতু সর্বোচ্চ, গতি শক্তি হবে সর্বোচ্চ, অর্থাৎ সি বিন্দুতে গতি শক্তি আছে হাফ অফ এম ভি স্কয়ার। এখন সি বিন্দুতে যদি গতি শক্তি থাকে তাহলে আমরা লিখতে পারি কি? এখানে হাফ অফ এম ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2gh। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? এখানে আদিবেগ কত? শূন্য। আদিবেগ যদি শূন্য হয়, শূন্য প্লাস 2gh। তো এখান থেকে কি লিখতে পারি? হাফ অফ এম ইন্টু 2gh। এই টু কাটা, তাহলে রইল কত? mgh। খেয়াল করো, mgh, এই এসটা কার এজ? এটা মূলত মনে হচ্ছে এটা বিভব শক্তি সমীকরণ। হ্যাঁ, এটা বিভব শক্তি সমীকরণ, কিন্তু এই এসটা আসলো কোথা থেকে? গতি শক্তি থেকে আসলো। অতএব এই এসটা নির্ণয় করব কোন বিন্দু থেকে? আমরা জানি গতি শক্তির এস নির্ণয় করার সর্বোচ্চ বিন্দু থেকে। দেখো এই mgs কিন্তু গতি শক্তি থেকে আসছে, বিভব শক্তি কিন্তু এখানে 0 হয়ে গেছে। তাহলে এই এসটা হলো বিভব শক্তির এস না গতি শক্তির এস? এটা হবে অবশ্যই গতি শক্তির এস। গতি শক্তির এস নির্ণয় করে কোন বিন্দু থেকে? সর্বোচ্চ বিন্দু থেকে। সর্বোচ্চ বিন্দু হলো কোন বিন্দু? এ বিন্দু। আমরা নির্ণয় করতেছি কোন বিন্দুতে? সি বিন্দুতে। তাহলে এ বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব কত? এ বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব হলো পিসি। এ বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব হলো পিসি। তার মানে এই এইচ এর মান হলো পিসি, mg ইনটু পিসি। আচ্ছা, এখন খেয়াল করো পিসির মান কিন্তু আমাদের কাছে নাই। তো আমরা একটু আগে কিভাবে করছিলাম? mg ইনটু পিসির জায়গায় কত লিখছিলাম আমরা? পিসির জায়গায় লিখছিলাম আমরা ওসি, ওসি মাইনাস উপি, ওসি মাইনাস উপি। তো আমরা এখান থেকে m এর মান আছে আমাদের কাছে 0.02, g এর মান হলো 9.8 ইনটু ওসি। ওসির মান হলো এখানে আমাদের কত মিটার? 1 মিটার। আর উপির মান, উপির মান তো আমরা কত বের করছি? উপির মান হলো 0.866, 0.866। তো এখান থেকে আমাদের মান চলে আসবে কত? এখান থেকে আমাদের মান চলে আসবে হচ্ছে
0.0262 জুল। তাহলে দেখো আমরা এখান থেকে ইসির মান বের করলাম, ইসির মান চলে আসলো ক্যালকুলেশনের মাধ্যমে কত 0.0262 জুল। তাহলে এভাবে আমরা এ বিন্দু বের করলাম, সি বিন্দু বের করলাম, বাকি রইল কত, বাকি রইল বি বিন্দু। এখন আসো বি বিন্দুতে, আমরা যদি বি বিন্দুতে বের করি, বি বিন্দুতে খেয়াল করো, বি বিন্দু কিন্তু সর্বোচ্চ বিন্দুও না সর্বনিম্ন বিন্দুও না, বি বিন্দু যে কোনো একটা বিন্দু। এখন এই আমি বলছিলাম যে বি বিন্দুতে তার বেগ আছে বিধায় তার গতিশক্তি আছে, আবার বি বিন্দুতে উচ্চতা আছে বা সরণ আছে বিধায় তার বিয়োগ শক্তি আছে। তার মানে বি বিন্দুতে গতিশক্তিও আছে বিয়োগ শক্তিও আছে। তাইলে খেয়াল করো, এখন এখান থেকে যদি আমরা লিখি গতিশক্তি হলো কত, হাফ অফ এম ভি স্কয়ার প্লাস হলো এম জি এইচ। আচ্ছা, তো আমরা শুরুতেই বলছি যে ভি স্কয়ার ইকুয়াল হলো ইউ স্কয়ার প্লাস 2জি এইচ, এখানে প্লাস হলো এম জি এইচ। এখন খেয়াল করো আদিবেগ কত, শূন্য, তাহলে হাফ অফ এম 0 প্লাস 2জি এইচ প্লাস হলো এম জি এইচ। আদিবেগ যদি শূন্য হয় 2 2 কাটা যায়, তাহলে হলো এম জি এইচ প্লাস এম জি এইচ। খেয়াল করো এখন কিন্তু এইখানেও এম জি এইচ এইখানেও এম জি এইচ, দুইটা এম জি এইচ কিন্তু যোগ করা যাবে না, কারণ একটা এম জি এইচ আসলো গতিশক্তি থেকে আর একটা এম জি এইচ আসলো বিয়োগ শক্তি থেকে। এটা হলো গতিশক্তির এইচ আর এই এইচটা হলো বিয়োগ শক্তির এইচ। এই এইচটা নির্ণয় করে সর্বোচ্চ বিন্দু থেকে আর এই এইচটা নির্ণয় করে সর্বনিম্ন বিন্দু থেকে। খেয়াল করো এম জি, এই এইচটা হলো গতিশক্তির এইচ, নির্ণয় করে সর্বোচ্চ বিন্দু থেকে। সর্বোচ্চ বিন্দু হলো এ বিন্দু, এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব, এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব হলো পি কিউ, তাহলে এটা হবে পি কিউ প্লাস এম জি, এই এইচটা হলো বিয়োগ শক্তির এইচ, নির্ণয় করে সর্বনিম্ন বিন্দু থেকে। সর্বনিম্ন বিন্দু হলো সি বিন্দু, সি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব হলো সি কিউ, তাহলে এটা হলো সি কিউ। আমাদের এই অঙ্কের বোঝার জায়গায় হয়েছে এই লাইনটা, অর্থাৎ পি কিউ এবং সি কিউ। খেয়াল করো আমার কাছে পি কিউ নাই সি কিউ নাই, আমরা কি লিখতে পারি এই লাইনটাকে, আমরা লিখতে পারি এম জি ইন্টু পি কিউ। এই যে পি কিউর জায়গায় আমরা কত লিখতে পারি, পি কিউর জায়গায় আমরা লিখতে পারি পিসি মাইনাস সি কিউ। এই যে পি কিউর জায়গায়, এই পি কিউর জায়গায় আমরা কত লিখতে পারি, পিসি মাইনাস সি কিউ। আচ্ছা, তাহলে এম জি ইন্টু এইখানে বাকি রইল কি সি কিউ, এই যে সি কিউ। এখন খেয়াল করো এটাকে কি লেখা যায়, এম জি ইন্টু পিসি মাইনাস এম জি ইন্টু সি কিউ প্লাস এম জি ইন্টু সি কিউ। তো এই এম জি ইন্টু সি কিউ, এই মাইনাসেরটা প্লাসেরটা কাটা, বাকি রইল কি এম জি ইন্টু পিসি। তো পিসির মান আমরা একটু আগে বের করছিলাম, পিসি মানে কত, পিসি মানে হলো উসি মাইনাস উপি। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি এম জি ইন্টু পিসি, পিসি মানে কত, পিসি মানে হলো এই যে পিসি মানে হলো উসি মাইনাস উপি, তাহলে উসি মাইনাস উপি। তাহলে আমরা কি লিখতে পারি 0.02 ইন্টু 9.8 ইন্টু উসি, উসি হলো 1 আর উপি হলো 0.866। তো এখান থেকে যদি আমরা মান বসাই তাহলে আমাদের মান চলে আসবে 0.0262 জুল। এটা হলো কোন বিন্দুতে, এটা হলো বি বিন্দুতে। এই যে এটা হলো আমরা বের করছি এতক্ষণ বি বিন্দুতে, এই যে বি বিন্দু, তাহলে এটা হবে বি বিন্দু। খেয়াল করো দেখা গেল কি ই এ ই বি এবং ইসির মান সমান, অর্থাৎ আমরা বলতে পারি ই এ ইকুয়াল ই বি ইকুয়াল ইসি। অর্থাৎ এই ক্ষেত্রে সরল দোলকের এই ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা নীতি মেনে চলে। এখানে আমি আরেকটা কথা বলি, এই বিন্দু সর্বোচ্চ বিন্দুতে বেগ শূন্য বিধায় গতিশক্তি শূন্য, উচ্চতা সর্বোচ্চ বিধায় বিয়োগ শক্তি সর্বোচ্চ। সর্বনিম্ন বিন্দুতে বেগ সর্বোচ্চ বিধায় গতিশক্তি সর্বোচ্চ, উচ্চতা সর্বনিম্ন বিধায় বিয়োগ শক্তি সর্বনিম্ন। আর বি বিন্দু অর্থাৎ এ এবং সি বিন্দুর মাঝে যতগুলি বিন্দু আছে সকল বিন্দুতে বেগ আছে, গতিশক্তি আছে, উচ্চতা আছে, বিয়োগ শক্তি আছে। তো এইভাবে আমরা উচ্চতা যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে এই টপিক্সের যতগুলি অঙ্ক আসে আমরা এগুলি আমরা করতে পারবো। আচ্ছা, ধন্যবাদ। পরবর্তীতে আমরা আরেকটা অঙ্ক করার চেষ্টা করি। আচ্ছা, এটার আমি একটা অংশ করব শুধু। এটা হলো কুমিল্লা বোর্ড 17, কুমিল্লা বোর্ড 17। এটা অষ্টম অধ্যায়ের প্রশ্ন সাধারণত।
আচ্ছা, বলা হলো একটি সরল দোলক যার সুতার দৈর্ঘ্য 1.1 মিটার, ববের ব্যাসার্ধ 1.5 সেন্টিমিটার, ভর 60 গ্রাম এবং উ এ হলো সাম্য অবস্থান। চিত্রে কিউসি ইকুয়াল 3 সেন্টিমিটার, পিবি। আচ্ছা, এখানে কিছু কন্ডিশন দিয়ে দিচ্ছে আমাদেরকে। কিউসি ইকুয়াল 3 সেন্টিমিটার, পিবি ইকুয়াল 2 সেন্টিমিটার। আচ্ছা, সুতার দৈর্ঘ্য এল দিয়ে দিচ্ছে 1.1 মিটার, ববের ব্যাসার্ধ আর দিয়ে দিচ্ছে 1.5 সেন্টিমিটার। তো এখান থেকে আমরা কার্যকরী দৈর্ঘ্যটা বের করতে পারি। তো কার্যকরী দৈর্ঘ্য যদি আমরা বের করি, ক্যাপিটাল এল ইকুয়াল স্মল এল প্লাস স্মল আর, অর্থাৎ 1.1 মিটার প্লাস 1.5 সেন্টিমিটার, তাহলে আমাদের এখানে কার্যকরী দৈর্ঘ্যের মান চলে আসবে 1.115 মিটার। এটা আমরা সেন্টিমিটারের থেকে মিটারে নিয়ে যাব, মিটারে নিলে মিটার মিটার যোগ করে এখানে মিটার হবে 1.115 মিটার। কার্যকরী দৈর্ঘ্য আমাদের গতে বের করতে বলছে, কি গতে বের করতে বলছে সরল দোলকের দোলনকাল কত। তো এটা আবার অন্য একটা টপিকস। টি ইকুয়াল 2 পাই রুট ওভার অফ এল বাই জি, টি ইকুয়াল 2 পাই, অর্থাৎ টি ইকুয়াল 2 পাই রুট ওভার অফ এল বাই জি। তো এখানে আমরা মান বসাই দিব 3.1416 এল। এল কত আমাদের এখানে কার্যকরী দৈর্ঘ্য হবে 1.115, জি হবে 9.8। তো আমরা যদি এখানে মান বসাই তাহলে মান চলে আসবে 2.12 সেকেন্ড। এটা হলো আমার গয়ের প্রশ্নের উত্তর। এটা কিন্তু আজকে আমার আলোচ্য বিষয় না। আচ্ছা, টি ইকুয়াল 2 পাই রুট ওভার অফ এল বাই জি। এল হলো কার্যকরী দৈর্ঘ্য, এখানে সুতার দৈর্ঘ্য, ববের ব্যাসার্ধ, যোগফল হলো কার্যকরী দৈর্ঘ্য। এখান থেকে আমরা তার দোলনকালটা বের করতে পারছি। ঘতে কি বললো? ঘতে বললো হচ্ছে যে সরল দোলকটি এ বি ও সি বিন্দুতে কার্যকর বলের মানের তুলনা। খেয়াল করো, আমি শুরুতেই বলছিলাম কার্যকর বল সাম্যবিন্দুর দিকে ক্রিয়াশীল বল বললে সমীকরণটা হবে F ইকুয়াল mg sin থিটা, F ইকুয়াল mg sin থিটা। আমরা যখন সি বিন্দুতে বের করব ক্রিয়াশীল বল, অর্থাৎ ঘয়ের প্রশ্ন আমরা যখন সি বিন্দুতে বের করব, অর্থাৎ FC ইকুয়াল mg sin থিটা। খেয়াল করো, যখন সি বিন্দুতে থাকে, এটা হলো ও বিন্দু, ঝুলন বিন্দু, যখন সি বিন্দুতে থাকে ববটা, তখন উল্লম্বের সাথে কোণ সৃষ্টি করে থিটা 2, অর্থাৎ এই কারণে এখানে হবে থিটা 2। আবার যখন বি বিন্দুতে থাকে তখন কোণ সৃষ্টি করে থিটা 1, আর যখন এ বিন্দুতে থাকে তখন কোণ সৃষ্টি করে 0 ডিগ্রি কোণ সৃষ্টি করে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এফ বি ইকুয়াল mg sin থিটা 1, আর এই ক্ষেত্রে লিখতে পারি আমরা এফ এ ইকুয়াল mg sin থিটা। এই থিটার মান হলো 0 ডিগ্রি। এখন আমাদের কাছে কার মান দেওয়া আছে? এখন আমাদের কাছে ভর দেওয়া আছে, সুতার দৈর্ঘ্য দেওয়া আছে, ভর দেওয়া আছে। হ্যাঁ, ভর দেওয়া আছে। আমাদের এখানে ভর দেওয়া আছে 60 গ্রাম। তো আমরা যদি কেজিতে নেই 0.06 কেজি। আমাদের এম আছে, আমাদের জি আছে, লাগবে কি sin থিটা 2, sin থিটা 2। এখন দেখো থিটা 2 কোথায় কোণ সৃষ্টি করে? ত্রিভুজ ও কিউ সি, এই ক্ষেত্রে কোণ সৃষ্টি করে থিটা 2। তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ ও কিউ সি হতে পাই। এটা যদি কোণ হয়, এই বাহুটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, আমাদের লাগবে সাইন, সাইন মানে হবে লম্ব আর অতিভুজ। তো এখানে লম্ব হলো কিউসি, কিউসির মান দেওয়া আছে, অতিভুজ হলো উসি, উসির মান আমরা জানি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সাইন থিটা 2, সাইন থিটা 2 ইকুয়াল লম্ব বাই অতিভুজ, লম্ব হলো এখানে কিউসি, অতিভুজ হলো এখানে উসি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি উসি। তাহলে কিউসির মান আমাদের উদ্দীপকে দেওয়া আছে 3 সেন্টিমিটার, কিউসির মান তার মানে 0.03। আচ্ছা, উসি মানে হলো কার্যকরী দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য আমি গতে বের করে দেখাইছি, তার মানে 1.115। তাহলে এখান থেকে আমরা মান বের করতে পারি হচ্ছে 0.0269। খেয়াল করো, এটা কার মান? এটা হলো sin থিটা 2 মান। তাহলে sin থিটা 2 মান বের করছি আমরা 0.0269। কোন ত্রিভুজ থেকে? ত্রিভুজ ও কিউ সি থেকে আমরা sin থিটা 2 মান বের করছি। এই মান এখানে বসাই দিই আমরা। আমাদের ভর হলো কত? 0.06, জি হলো 9.8, sin থিটা 2, sin থিটা 2 মান হলো 0.0269। তাহলে আমরা এখান থেকে এটা বের করতেছি হচ্ছে আমরা কোন বিন্দুতে? সি বিন্দুতে। আমরা যদি মান বসাই তাহলে আমাদের মান চলে আসবে 1.58 ইনটু tan ইনভার্স 2 নিউটন। এটা হলো সি বিন্দুতে ক্রিয়াশীল বল, সি বিন্দুতে কার্যকর বল। এখন আসো বাকি রইল কোন বিন্দু? বি বিন্দু। তো বি বিন্দুর ক্ষেত্রে কোণ সৃষ্টি করে কত? থিটা 1, অর্থাৎ ও পি বি ত্রিভুজ। এইখানে হবে sin থিটা 1, sin থিটা 1, sin থিটা 1, অর্থাৎ ত্রিভুজটা কত হবে? ত্রিভুজটা হবে ও পি বি, ও পি বি, ও
ও পিবি ত্রিভুজ হতে পাই সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। লম্ব কত আমার এখানে? লম্ব হলো পিবি, লম্ব হলো পিবি লম্ব। অতিভুজ কত? অতিভুজ হলো এখানে উবি, অতিভুজ হলো উবি। তো লম্ব পিবি, পিবির মান আমাদেরকে দেওয়া আছে এখানে 2 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে মান বের করতে পারি, পিবি এর মান বের করতে পারি। আচ্ছা, sin θ 1, পিবি এর মান হলো 0.02, পিবি এর মান হলো 0.02 ডিভাইডেড বাই হলো 1। আচ্ছা, এখান থেকে আমরা sin θ 1 বের করলাম হচ্ছে কত? এখান থেকে sin θ 1 বের করলাম হচ্ছে 0.0179। তো এখান থেকে আমরা sin θ 1 টা বের করলাম। তো sin θ 1 এর মান আমরা এখানে বসাই দেই, তাহলে মান চলে আসবে 0.06 ইনটু 9.8 ইনটু sin θ 1 মানে 0.0179। এখান থেকে আমাদের মান চলে আসলো কত? এখান থেকে আমাদের মান চলে আসলো হচ্ছে আমরা যদি মান বসাই আসবে 1.05 ইনটু 10 টু দি পাওয়ার -2 নিউটন। এটা হলো এফবি এর মান, এটা হলো এফসি এর মান। তো বাকি রইল কি? এফ এর মান। সি বিন্দু যখন এই বিন্দুতে চলে আসবে অর্থাৎ এখানে কৌণিক সরণটা হয়ে যাবে 0। কৌণিক সরণ যদি 0 হয় তাহলে এটা হবে কত? mg sin 0 ডিগ্রি। আমরা জানি sin 0 মানে 0, তার মানে এটা হবে 0 অর্থাৎ এফ এ। তাহলে দেখা গেল কি এইখানে সি বিন্দুতে কার্যকর বল বা ক্রিয়াশীল বলের মান হলো 1.58 ইনটু 10 ইনভার্স 2, বি বিন্দুতে 1.05, এ বিন্দুতে 0। অর্থাৎ সে যত সাম্য বিন্দুর দিকে যাচ্ছে কার্যকর বলের মান তত কমতেছে। তাহলে দেখা গেল কি কে বড়? এফসি গ্রেটার দেন এফবি বা গ্রেটার দেন কত? এফএ। তার মানে আমরা যদি তিনটা বিন্দুর ক্রিয়াশীল বলের তুলনা করি, সি বিন্দুতে ক্রিয়াশীল বল বা কার্যকর বল বেশি, বি বিন্দুতে তারপর এ বিন্দুতে সবচেয়ে কম। অর্থাৎ আমরা এক কথায় যদি বলি সি বিন্দুতে কার্যকর বলের মান সবচেয়ে বেশি। তো আজকে এতটুকুই। আমরা আশা করি এই সরল দোলকের যদি উচ্চতাটা বুঝতে পারি তাহলে এই টপিক্সের উপর যতগুলি অঙ্ক আছে আমরা এগুলি সমাধান করতে পারবো। তো আজকে এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, বিজ্ঞানের সঙ্গে থাকো, অবশ্যই অবশ্যই বাসায় থাকো। ধন্যবাদ।